বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জবাবদিহিতা নিশ্চিত করতে হলে নির্বাচন হতে হবে। নির্দিষ্ট সময় পরপর নির্বাচন হলে জনগণ তাদের অধিকার বুঝে নিতে পারে। বিকেলে রাজধানীর কদমতলী থানা বিএনপির ৩১ দফার কর্মশালা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সব কথা বলেন। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি সংস্কারের নামে নির্বাচনের সময় দীর্ঘায়িত না করার আহ্বান জানান তারেক রহমান। মাহবুব সৈকতের রিপোর্ট। কদমতলী থানা কর্তৃক আয়োজিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার উপর থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতাদের নিয়ে কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আমরা সবাই দাঁড়িয়ে সম্মান জানাবো। নগরীর শ্যামপুরে আয়োজিত এই কর্মশালায় ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত হয়ে সমাপনী বক্তব্যে নেতাদের নির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি একটি রাজনৈতিক দল। এই দলটি রাজনীতি করে বাংলাদেশের জন্য। এই দলটির রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য। নানাবিধ সংকটের কথা উল্লেখ করে জনগণের কষ্ট লাঘবে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। দ্রব্যমূল্যের লাগামহীন গতির লাগাম টেনে ধরতে হবে। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শুধু বড় বড় কথা বললে তো হবে না। কৃষকের ফসলের উৎপাদন বাড়াতে হবে। পণ্যের ন্যায্য মূল্য পায় সেটিও নিশ্চিত করতে হবে। শিক্ষার ব্যবস্থাকে সহজ করতে হবে। শিক্ষকদের প্রতিও নজর দিতে হবে। একইভাবে নজর দিতে হবে মানুষের স্বাস্থ্যের জন্য। নির্বাচিত সরকার আসলে সংকটের জট খুলে দেশ সমাধানের পথে হাঁটবে বলেও মনে করেন বিএনপির শীর্ষ এই নেতা। একটি নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হতে হবে। নির্বাচন হলে যেটি হবে সেটি হচ্ছে জনগণের কাছে জবাব দিতে তারা বাধ্য থাকবে। তার ফলে সমস্যাগুলোর সমাধানের পথ গিট্টু জট আস্তে 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 খোলা ধরবে। সংস্কারের কথা বলে নির্বাচন দীর্ঘায়িত হলে স্বৈরাচার আবার ফিরে আসার আশঙ্কাও প্রকাশ করেন তারেক রহমান। সংস্কার বাস্তবায়নের কাজও যদি শুরু করতে হয় সেটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত মানুষের মাধ্যমেই সেই বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। এর আগে কর্মশালার প্রশ্নোত্তর পর্বে বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্মে লিপ্ত হচ্ছেন তাদের ব্যাপারে দলীয় কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার দল যে অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। দল হিসাবে আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু যখনই যতটুকু আমাদের নজরে এসেছে আমরা চেষ্টা করেছি ব্যবস্থা গ্রহণ করতে। আমরা ব্যাপারটাকে অস্বীকার করিনি, আমরা দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখিনি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওহিদুদ্দিন মাহমুদ বলেছেন, ৭ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় একে অপরকে চায় না। তাই ৭ কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য একটি কমিটি কাজ করছে। তবে দাবি বাস্তবায়নের সময় বেঁধে দেয়া কাঙ্ক্ষিত নয়। বিকেলে একটেক মিটিং শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, তিতুমির কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়, তারা জনদুর্ভোগ চায় না। সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। আমরা তো এই অন্তর্বর্তী সরকার সব দাবি দেওয়া মানার জন্য এখানে আসেনি। সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শ্যামলী মোড়ে অবস্থান নিয়ে আজও বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা। দুপুরের দিকে শিশুমেলা মোড় অবরোধ করেন তারা। এতে মিরপুর রোডের পাশাপাশি শ্যামলী থেকে আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা বলেন, ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হলেও এখনও তা দেয়া হয়নি। পাশাপাশি পুনর্বাসনের প্রতিশ্রুতিও পূরণ হয়নি। এস এম আরিফের রিপোর্ট। সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে মিরপুর রোড অবরোধ করে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। বিক্ষোভকারীদের অভিযোগ, জুলাই আন্দোলনে আহত হলেও সুচিকিৎসা পাচ্ছেন না তারা। আমরা যারা আহত আছি তাদেরকে নিয়ে বর্তমানে একটা বৈষম্য চলছে।
সেটা হচ্ছে ক্যাটাগরি। যার একটা পাও নাই সে পড়ছে ডি ক্যাটাগরিতে, যার একটা চোখ নাই সে পড়ছে সি ক্যাটাগরিতে, আর যার মামা খালু আছে তারা পড়ছে এবি ক্যাটাগরিতে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সহায়তা পাওয়ার প্রক্রিয়ার ধীরগতির অভিযোগ করেন বিক্ষোভকারীরা। পাশাপাশি রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিও জানান তারা। আপনাদের ঘরে ঘরে যে আমরা সবকিছু দেখি, এখন আমাদের কিছু দেখে নাই, মেডিকেলে পর্যন্ত গেলে আমাদের ট্রিটমেন্ট করতেছিলাম। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের স্বীকৃতি। আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করে কি ভুল করেছি? যদি ভুল করে থাকি তাহলে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আর যদি এই সরকারের কোনো ভূমিকা থেকে থাকি এবং শরীরের কোনো রক্ত দিয়ে থাকি তাহলে আমাদেরকে স্বীকৃতি দিবে। রবিবার বিকেল 4টা পর্যন্ত সময় বেঁধে দিলেও সচিবালয় অভিমুখে যাত্রা কর্মসূচি স্থগিত করেছেন আহত ব্যক্তিরা। তবে স্বীকৃতির দাবিতে শ্যামলী শিশু মেলার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। SM আরিফ, মাই টিভি, ঢাকা। 12,532 কোটি টাকার 13 প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। আজ পরিকল্পনা কমিশন চত্বরে NEC সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওহিদুদ্দিন মাহমুদ। বলেন, মোংলা বন্দরের সুবিধা দিয়েও সম্প্রসারণ উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া মেয়াদ বৃদ্ধির জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো ধর্মপ্রাণ মুসল্লির চোখের পানি আর আমিন আমিন ধ্বনিতে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সকাল 9টা 10 শুরু হয় এ মোনাজাত, শেষ হয় 9টা 37। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে মহান আল্লাহর দরবারে অশ্রু ভেজা চোখে ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হয়। ইউসুফ আলীর রিপোর্ট। বৃহস্পতিবার মাগরিবের পর টঙ্গীর তুরাগ নদের তীরে আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় জড়ো হয় লাখো মুসল্লি। 3 দিনব্যাপী ইজতেমায় 72টি দেশের 2 সহস্রাধিক বিদেশি মেহমানও অংশ নেন। কোরআন ও হাদিসের আলোকে টানা 3 দিন চলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের তাবলিগ জামাতের শীর্ষ ওলামায়ে কেরামদের আলোচনা। দিনী কথা শিখতে পারছি, কিভাবে নবী রাসূলরা দাওয়াত দিত, ওই নবীদের কথা আলোচনা হয়েছে, হযরত সাল্লাল্লাহু কথা আলোচনা হয়েছে, আল্লাহ পাকের কথা আলোচনা হয়েছে। আখিরাতের চিন্তা করতে হবে আমাদের, এরকম বুজুর্গরা বলছে। রোববার সকালে আখিরি মোনাজাতে অংশ নিতে ঢাকা ও আশেপাশের এলাকা থেকে ইজতেমা ময়দানের দিকে ঢল নামে মানুষের। মোনাজাতের সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকা। বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে ফরিয়াদ করেন মহান আল্লাহর দরবারে। বিশ্ব মুসলিম উম্মার শান্তির জন্য এবং আমার দেশবাসীর মঙ্গলের জন্য আজকে আমাদের তাবলিগের পক্ষ থেকে মোনাজাত করা হয়েছে। আমরা মোনাজাতে স্বতঃস্ফূর্তভাবে ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করেছি। আগামীতে যেন আমরা সবাই মিলেমিশে ঐক্য হয়ে দিনের কাজে সারা দেশব্যাপী আমরা এই মেহনতি কাজ যেন করতে পারি। দেশের বিভিন্ন মসজিদ থেকে আসা তাবলিগ জামাতের মুসল্লিরা ইসলাম প্রচারের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি লাভের আশায় আবারও ছড়িয়ে ছিটিয়ে যাবেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তুমি প্রচার করো যা তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি নাজিল করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যেন এই দিনের কাজ, এই দিনের মেহনত প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় দিতে পারে। মোনাজাত শেষে ইজতেমা ময়দান থেকে মুসল্লিদের ঢল নামে বাড়ি ও মসজিদের দিকে। পথে পথে ছিল ভোগান্তিও। বছর জুড়ে বিভিন্ন মসজিদে তাবলিগ জামাত শেষে নির্দিষ্ট দিনে টঙ্গীর ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন মুসল্লিরা। এখান থেকেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে যাবেন ইসলাম ধর্মকে প্রচার করার জন্য। ইউসুফ আলী, মাই টিভি, টঙ্গী, গাজীপুর। দ্বিতীয় দিনে পুরোপুরি জমে উঠেছে অমর একুশে বইমেলা। প্রকাশিত হচ্ছে গল্প, উপন্যাস, কবিতা সহ নতুন বই। বিকেল 3টায় মেলার মূল ফটক খোলার পর ধীরে ধীরে আসতে শুরু করে বইপ্রেমীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান। মেলার পরিবেশ, বিন্যাসে নতুনত্ব, কয়েক স্তরের নিরাপত্তায় খুশি দর্শনার্থী ও ক্রেতা বিক্রেতারা। নুসরাত শারমিনের রিপোর্ট।
বাঙালির প্রাণীর অমরকোষ বইমেলার দ্বিতীয় দিনে বইপ্রেমী পাঠক, লেখক এবং দর্শকদের মিলন মেলায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। বিকেলে মূল ফটক উন্মোচনের পর ক্রেতা দর্শনার্থীদের ভিড় তেমন একটা চোখে না পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতা সমাগম। ক্রেতার চেয়ে দর্শনার্থীদের ভিড় তুলনামূলক বেশি উল্লেখ করে সব বয়সী জনসাধারণের জন্য নানা ধরনের বই নিয়ে প্রতিটি স্টল প্রস্তুত আছে বলে জানান বিক্রেতারা। তবে সময় বাড়ার সাথে সাথে ক্রেতা সমাগম বাড়বে বলে প্রত্যাশা তাদের। এখন পাঠক সমাগম একটু কম, আশা করি যতদিন যাবে আস্তে আস্তে এটা বাড়বে। তো মনে হচ্ছে এবার একটু স্টলের সংখ্যা বেশি হতে স্পেসটা একটু কম মনে হচ্ছে। কর্মব্যস্ততার দিন অনুযায়ী পাঠক সমাগম হচ্ছে তুলনামূলক কালকে থেকে একটু কম হলেও আগামী দিনগুলোতে আশা করছি আরো ভালো হবে। এদিকে ছোট্ট সোনামণিদের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। অভিভাবকরা বলছেন, সন্তানদের একেবারে প্রযুক্তি নির্ভর না করে দেশ ও সংস্কৃতির সাথে মেলবন্ধন ঘটাতে বই পড়ার কোনো বিকল্প নেই। আমি আজকে আমার সব শিশুদের ইংলিশ বইগুলো কিনবো। আমার বাবাই শুধু এসেছে, 7টা বই কিনছি। ও নিজে চুজ করছে, আমাকে দেখিয়ে দিচ্ছে, ওর চুজ থেকে আমি আবার দেখে ওকে বই কিনে দিচ্ছি। বইমেলায় বেসিক্যালি ঘুরতে আসা, প্রতি বছর হয় ওই অনুযায়ী দেখতে আসা। এই ভাষার এ মাসে প্রতি বছরের মতো আয়োজিত এবারের বইমেলা আগের বছরগুলোর তুলনায় প্রকাশক, পাঠক ও লেখকদের সরব উপস্থিতিতে আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। আগামী নির্বাচনের জন্য সঠিক ও নির্ভুল ভোটার তালিকা তৈরির উপর গুরুত্ব আরোপ করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, একটি মডেল নির্বাচন আয়োজন করতে হলে প্রথম শর্ত হল নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন। তাই এবার ভোটার তালিকা হালনাগাদের কাজ সরাসরি ভোটারদের বাড়ি গিয়ে করা হচ্ছে। সকালে নিয়ামতপুর উপজেলা পরিষদের হলরুমে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে এটির উদ্দেশ্যে রওনা দেন তারা। ওয়াশিংটনে অনুষ্ঠেয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে গত 10 জানুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতরা হলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান যাবেন প্রেয়ার ব্রেকফাস্টে। কোনো আলোচনার বিষয় নেই, একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি। সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। ব্রেকফাস্ট প্রেয়ার এটা হচ্ছে আমেরিকার একটা রিচুয়াল, এটা ইয়ারলি একবার হয়। লন্ডন থেকে জয়েন করবেন। কক্সবাজার সিভিল সোসাইটির উদ্যোগে সংস্কার, জাতীয় ঐক্য ও নাগরিক ভাবনা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে এই সংলাপের আয়োজন করা হয়। সংলাপে মডারেটরের দায়িত্ব পালন করেন সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী। এতে আলোচক ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ASS সুজাউদ্দিন, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা নাসিরউদ্দিন, প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান, অ্যাডভোকেট রমিজউদ্দিন, ছাত্র প্রতিনিধি শাহিদুল ওয়াহিদ শাহেদ সহ বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। সংলাপে বক্তারা রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন মতামত তুলে ধরেন। এই যে অর্জনটা ছিল, এই অর্জনটাকে কিভাবে আমরা এনক্যাশ করতে পারি, সবাই নাগরিক ঐক্য, আমরা ঐক্যবদ্ধভাবে থেকে এই দেশটাকে সুখী সমৃদ্ধি বাংলাদেশ কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এই জন্য আজকে আমাদের যারা অংশীজন আছে, বিভিন্ন দলের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, আমরা মতামত নিয়েছি কিভাবে সংস্কার হতে পারে, কিভাবে আমরা জাতীয় ঐক্যতে উপনীত হতে পারি। মূলত এটা নিয়ে আজকের এই ক্ষুদ্র আমাদের প্রয়াস। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আমার বাংলাদেশ যুব পার্টি। রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা এই বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকে আর প্রভুত্ব নীতিতে নয়, জনগণের সেবকের নীতিতে কাজ করতে হবে তাদের। গত 5 মাসের সরকার কি কি কাজ করেছে তার জবাবদিহি সরকারকেই করতে হবে বলেও মন্তব্য করেন মুজিবুর রহমান মঞ্জু।
6 মাস আর আগামী 1 বছরে যেই সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটি এবং সমর্থন আপনারা পেয়েছেন, সেখানে কি কি কাজ করেছেন, কি কি কাজ করতে পারেন নাই এবং কি কারণে আপনারা সফল বা ব্যর্থ হয়েছেন, এর জবাবদিহি এই জনগণের কাছে আপনাদেরকে দিতে হবে। মানবিক ও ন্যায়সম্মত সমাজ প্রতিষ্ঠায় সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নাট্যকর্মীরা। আর আগামী রাষ্ট্র পরিচালনায় যেই আসুক, তারা সাধারণ মানুষের মত প্রকাশের জায়গাটা অক্ষুণ্ণ রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। বিপ্লবের নতুন সূর্যে শানিত বাংলাদেশ এই প্রতিবদ্ধ নিয়ে আয়োজন করা হলো জাতীয় পথনাট্য উৎসব 2025। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত এই উৎসব উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ। জাতীয় পথনাট্য উৎসব 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আশা করছি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই আয়োজন একটি মাইল ফলক হয়ে থাকবে। অনুষ্ঠানে আগত নাট্যকর্মীরা একটি মানবিক ও ন্যায়সম্মত রাষ্ট্র গঠনে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। 7 দিনব্যাপী অনুষ্ঠানের 27টি দলের নাটক মঞ্চস্থ হবে। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী কথা বলেন বিগত 16 বছরে স্বাধীনভাবে কথা না বলা প্রসঙ্গে। 2024-এ ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে এক বিশাল গণ অভ্যুত্থান হয়েছে, যার মধ্য দিয়ে আজকে আমরা কথা বলবার স্বাধীনতা পেয়েছি। 52-র সাথে 24-এর মিল রয়েছে উল্লেখ করে শিল্পীর কথা বলার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। গত 15 বছরে যে দুঃশাসনের গল্প আপনারা বলতে পারেননি, সেই গল্পগুলো বলারও এখন সময়। এবং আমি বিশ্বাস করতে চাই, এরপরে যারাই আসবেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে, তারা মত প্রকাশের এই স্বাধীনতাটা অক্ষুণ্ণ রাখবেন, শিল্পীর স্বাধীনতাটা অক্ষুণ্ণ রাখবেন। গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত 7 দিনব্যাপী এই উৎসবে এবার 30টি দল অংশ নিয়েছে বলে জানান আয়োজকরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। পাহাড়ে শান্তি আসবে আলোচনার মাধ্যমে, সংঘাতের মাধ্যমে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এছাড়া তিনি আরও বলেন, পাহাড়ি জনগোষ্ঠী যেমন নিরাপত্তা চায়, পাহাড়ে বসবাসকারী সাধারণ মানুষও তাদের কাছে নিরাপত্তা চায়। পার্বত্য অঞ্চলে শুধুমাত্র পাহাড়ি থাকবে, অন্য জনগোষ্ঠী থাকবে না, এমন চিন্তা করা পাহাড়িদের ঠিক হবে না। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম উত্তরণের রাজনৈতিক ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় তিনি সব মন্তব্য করেন। আলোচনার সভায় বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, পার্বত্য অঞ্চলে যারা বসবাস করে তারাও এদেশের নাগরিক, তাদেরকেও বিচ্ছিন্ন করার জন্য বেশ কয়েকটি দেশ ষড়যন্ত্র করছে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ আরও অনেকে। এবার প্রবাসের সংবাদ। যুক্তরাষ্ট্রে সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব। এই সংগঠন বাংলাদেশি অভিবাসীদের যে কোনো প্রয়োজনে ভরসাস্থল হয়ে কাজ করবে বলেও আশ্বাস দেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। মল্লিকা খানের রিপোর্ট। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে 31 জানুয়ারি নিউ ইয়র্ক সিটির উডসাইডের গুলশান টেরেস পার্টি হলে বর্ণিল আয়োজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্য ছাড়াও বিভিন্ন পত্রিকার সম্পাদক ও টেলিভিশনের সাংবাদিক, কনসাল জেনারেল, ব্যবসায়ী, রাজনীতিবিদ, আইনজীবী, কবি, লেখক, সংস্কৃতি ও সমাজকর্মী সহ শতাধিক প্রবাসী বাংলাদেশি। যতটুকু সময় পাই, সুযোগ পাই, যদি কখনো পাই, আমরা দৌড়ে চলে আসি, কারণ আমাদের এই বাঙালি পনাটা ভালো লাগে। বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি, এটাই আমাদের শিল্পীর জন্য অনেক বড় ব্যাপার। ট্রাম্প প্রশাসনের শপথের পর উদ্ভূত পরিস্থিতিতে অভিবাসীদের শঙ্কা নিয়ে বক্তারা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। সতর্ক থাকবেন, একটা অপরাধে জড়ালে তখন যদি অ্যারেস্ট হন তখন আপনাকে ইমিগ্রেশনের দিকে ধাবিত করবে। সকল সংবাদ কর্মীদের প্রতি অনুরোধ রইল, কোনো ভুল তথ্য যেন আমরা না দিই, আমাদের ভুল তথ্যের জন্য যেন কোনো ব্যক্তির কোনো ক্ষতি না হয়। তবে প্রবাসীরা রাষ্ট্রের আইন মেনে চলার পাশাপাশি যে কোনো প্রয়োজনে বাংলাদেশিদের জন্য প্ল্যাটফর্ম হিসেবে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সাথে যোগাযোগের আহ্বান জানানো হয়। সবাই মিলে চেষ্টা করছি যে কিভাবে
এই বিষয়ে আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করতে পারি এবং আমাদের যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা আছেন তাদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি। অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি ছিল মনোজ্ঞ সংস্কৃতি আয়োজন। এতে অংশ নেন প্রবাসের জনপ্রিয় সব শিল্পীরা। দূর পরবাসে বসবাস করলেও দেশের মানুষের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যরা। একই সাথে প্রবাসীদের যে কোনো প্রয়োজনে এই সংবাদকর্মীরা পাশে থাকার দৃঢ় প্রত্যয়ের কথা জানালেন। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাইটিভি সৌদি আরব মক্কা প্রতিনিধি SM সাইফুল ইসলাম জানান, সৌদি আরবের মক্কা প্রাদেশিক যুব দলের আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া ও আলোচনা সভায় মক্কা প্রাদেশিক যুব দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফাহাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ। প্রধান অতিথি ছিলেন মক্কা প্রাদেশিক পশ্চিম অঞ্চলের কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ থেকে পবিত্র ওমরা পালনে আসা কক্সবাজারের চৌফলদন্ডি বিএনপির সাধারণ সম্পাদক SM সৈয়দুল করিম। বিশেষ অতিথি ছিলেন চৌফলদন্ডি কৃষক দলের সভাপতি রেজাউল করিম, মক্কা প্রাদেশিক যুব দলের সহসভাপতি কাশেম মেম্বার, বেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, হেফাজতুর রহমান সহ সাধারণ সম্পাদক সিকান্দার সহ অনেকেই। বাংলাদেশের সাধারণ নারী কর্মীদের আপাতত মালয়েশিয়া না যাওয়ার অনুরোধ জানিয়েছে দেশটির রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান, সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়। হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারী কর্মী নেয়ার বিষয়ে দেশটির সাথে বাংলাদেশের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই। হাইকমিশন অবহিত হয়েছে যে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে নিয়ম বহির্ভূতভাবে ভ্রমণ ও অন্যান্য ভিসায় মালয়েশিয়া নিয়ে প্রতারিত করছে। এ ধরনের কর্মকাণ্ডে নারী কর্মীদের আর্থিক ও মানসিক ক্ষতির আশঙ্কা আছে। এছাড়া এই ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়া বাংলাদেশ সম্পর্কের নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে। এসব কারণে দুই দেশের মধ্যে বাংলাদেশ থেকে নারী কর্মী নেয়ার বিষয়ে চুক্তি অথবা সমঝোতা স্মারক সই না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে দেশটিতে না যেতে হাইকমিশন অনুরোধ করেছে।